আলাইকুম আমার নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে পরিণত নাগরিকতা বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা অধ্যায় 8 বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার প্রথম পর্ব পড়েছি। আজ আমরা দ্বিতীয় পর্ব পড়ব। চলো তবে শুরু করি। আমরা স্থানীয় সরকার ব্যবস্থা এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আজকে আমরা সেটা বাংলাদেশের আলোকে সেটার ধারণাটা নিব, অর্থাৎ বাংলাদেশের স্থানীয় সরকার এবং স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থাটা কীরূপ। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার দীর্ঘ ইতিহাস রয়েছে। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন পর্যন্ত নানা আইনি সংস্কারের মধ্য দিয়ে এদেশের স্থানীয় সরকারের শাসন কাঠামো বর্তমান রূপ লাভ করে। পাকিস্তান শাসন আমলে এর প্রকৃতি অপরিবর্তিত থাকে। 1971 সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর নতুন রাষ্ট্রে সব কিছু ঢেলে সাজানোর প্রয়োজন হয়। নতুন রাষ্ট্রে 1972 সালে যে সংবিধান প্রণীত হয়, আমরা সংবিধান অধ্যায়টাতে পড়েছিলাম, সংবিধানে স্থানীয় সরকার ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশে বর্তমানে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ্য করা যায়, অর্থাৎ যথা ইউনিয়ন পরিষদ, থানা বা উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। এটা জ্ঞানমূলকের জন্য জেনে রাখো, আমাদের 3 স্তর বিশিষ্ট সরকার কাঠামো: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। এছাড়া শহরগুলোতে পৌরসভা আছে। পৌরসভা এখানে 11টি লেখা আছে, আমি ক্রস দিয়ে দিলাম। বর্তমানে পৌরসভা 12টি আছে। বড় শহরগুলোতে সিটি কর্পোরেশন আছে এবং ছোট শহরগুলোর জন্য পৌরসভা আছে। আর পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং 3 পার্বত্য জেলা, এই দেখো 3টি পার্বত্য জেলা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, এই 3টি জেলা একত্রে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ হিসেবে আছে। যার জন্য আমি তখন বলছিলাম যে আমাদের যদিও 64টি জেলা, কিন্তু আমাদের জেলা পরিষদ হচ্ছে 61টি, আর একটি জেলা পরিষদ হচ্ছে এই যে 3টি পার্বত্য চট্টগ্রামের জেলাকে একত্রিত করে একটি জেলা পরিষদ। উল্লিখিত 3 স্তরের মধ্যে ইউনিয়ন পরিষদকে নিচের দিকে সবচেয়ে কার্যকরী ইউনিট বলে মনে করা হয়। গ্রাম বা এর নিকটবর্তী হচ্ছে ইউনিয়ন এবং উপজেলা পরিষদ, আর শহর এলাকায় রয়েছে পৌরসভা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন। এছাড়া পার্বত্য এলাকার জন্য আছে বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা। এখন আমাদের স্থানীয় সরকার ব্যবস্থার এই ছকটা দেখি। আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আছে গ্রামভিত্তিক স্থানীয় সরকার। আমি এই সংখ্যাগুলো খেয়াল করো। গ্রামভিত্তিক স্থানীয় সরকার হচ্ছে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। আর শহরভিত্তিক হচ্ছে জেলা পরিষদ, সিটি কর্পোরেশনে 11টি, বর্তমানে 12টি। পৌরসভা এখানে দেওয়া আছে 325টি, বর্তমানে হচ্ছে 330টি। এটা পরিবর্তিত হয়ে যায়, এখন বর্তমানে 330টি আছে পৌরসভা। আর পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অধীনে আছে বান্দরবান পাহাড়ি জেলা পরিষদ, রাঙামাটি জেলা পরিষদ এবং খাগড়াছড়ি জেলা পরিষদ। সর্বশেষ সিটি কর্পোরেশন আমি উল্লেখ করে দিয়েছি ময়মনসিংহ, যার জন্য সর্বশেষ 12টি সিটি কর্পোরেশন। আর এই বইটা যখন লেখা হয়েছিল তখন 11টি ছিল। আর পৌরসভা বর্তমানে 330টি। সর্বশেষ পৌরসভা হচ্ছে সিলেটের বিশ্বনাথ, আমি রেড মার্ক করে লিখে দিয়েছি। উল্লেখ্য, বাংলাদেশের প্রতিটি স্থানীয় সরকার ব্যবস্থা মহিলাদের প্রতিনিধিত্বের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এবার আমরা আমাদের বিভিন্ন স্থানীয় সরকার সম্পর্কে জানব। প্রথমে আমরা আমাদের ইউনিয়ন পরিষদ সম্পর্কে জানি। এটি হচ্ছে আমাদের যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা, তার মধ্যে সবথেকে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা সবথেকে নিম্ন যে স্তরটি, সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ সম্পর্কে দেখো, এটার গঠন কিভাবে হয়। অন্ততপক্ষে 10 থেকে 15টি গ্রাম নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। অন্ততপক্ষে 10 থেকে 15টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। এর একজন নির্বাচিত চেয়ারম্যান থাকে। খেয়াল করো, এই গঠনগুলো আমাদের লাগবে প্রয়োগের জন্য। একজন নির্বাচিত চেয়ারম্যান, 9টি ওয়ার্ড থেকে 9 জন নির্বাচিত সাধারণ সদস্য এবং 3 জন নির্বাচিত মহিলা সংরক্ষিত আসন রয়েছে। একটি ইউনিটে 9টি ওয়ার্ডে বিভক্ত। একটি ইউনিয়ন সাধারণত 9টি ওয়ার্ডে বিভক্ত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কজন সদস্য থাকছে। একজন নির্বাচিত চেয়ারম্যান, 9টি ওয়ার্ড থেকে 9 জন নির্বাচিত সাধারণ সদস্য মিলে 10 জন, আর 3 জন মহিলা মিলিয়ে মোট 13 জন। তাহলে একটা ইউনিয়ন পরিষদ গঠিত হয় 13 জন সদস্য নিয়ে। আর যদি উদ্দীপকে বলে যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারটি চেয়ারম্যান সহ মোট 12 জন সদস্য নিয়ে গঠিত হয়, তাহলেও বুঝবে যে ইউনিয়ন পরিষদ, কারণ সেখানে বলা হচ্ছে যে চেয়ারম্যান সহ 12 জন সদস্য। আর চেয়ারম্যান ছাড়া যদি ধরি তাহলে টোটাল 13 জন সদস্য, অর্থাৎ টোটাল 13 জন সদস্য। আর যদি চেয়ারম্যানকে আলাদা ধরি তাহলে চেয়ারম্যান সহ মোট 12 জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। আর এখানে মহিলা সদস্যগণ 3 ওয়ার্ডে 1 জন, এই ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত হয়। অর্থাৎ 3টি ওয়ার্ড থেকে মহিলাদেরকে
প্রতি 3টি ওয়ার্ড থেকে একজন মহিলা সদস্য নির্বাচিত হয়। এভাবে ইউনিয়ন পরিষদে একজন বেতনভুক্ত সচিব থাকে। ইউনিয়ন পরিষদের কার্যকাল 5 বছর, এটা খেয়াল করো 5 বছর। তবে মেয়াদ পূর্তির পূর্বেও 2/3 সদস্যের অনাস্থার ভোটের মাধ্যমে চেয়ারম্যান ও অন্য যে কোনো সদস্যকে অপসারণ করা যায়। বাংলাদেশে বর্তমানে সর্বমোট 4453টি ইউনিয়ন পরিষদ আছে। আমি একটু আগে চার্টে যেটা দেখিয়েছি তোমরা ওটাই মনে রাখবে, বর্তমানে কয়টা ইউনিয়ন পরিষদ আছে। একটু আগে দেখেছিলাম আমরা আমাদের ইউনিয়ন পরিষদ আছে 4453টি, তাহলে ঠিক আছে, আমাদের 4453টি ইউনিয়ন পরিষদ আছে। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসনের প্রাথমিক স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। আমাদের স্থানীয় সরকার ব্যবস্থার এটা নিম্ন স্তর, কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে এটা হচ্ছে প্রাথমিক স্তর ইউনিয়ন পরিষদ। গ্রামীণ জনগণের সকল সমস্যা এটা সমাধান করে থাকে। ইউনিয়ন পরিষদের গঠনটা দেখো, আমি এভাবে একটি চার্ট আকারে দেখিয়েছি যাতে তোমাদের সহজেই মনে থাকে। নির্বাচনের উদ্দেশ্যে প্রত্যেকটি ইউনিয়নকে 9টি ওয়ার্ডে বিভক্ত করা হয়। গঠনটা দেখো, একজন চেয়ারম্যান যোগ 12 জন সদস্য, অর্থাৎ মোট 13 জন ইউনিয়ন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। তাহলে দেখো, সমগ্র ইউনিয়নের যে কোনো ওয়ার্ড থেকে একজন চেয়ারম্যান, অর্থাৎ সমগ্র ইউনিয়নের মধ্যে যদি 9টি ওয়ার্ড থাকে তবে সেই 9টি ওয়ার্ড সবগুলো একত্রিত করে একজন চেয়ারম্যান। এরপর প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে পুরুষ সদস্য, অর্থাৎ 9 জন পুরুষ সদস্য আসবে, যেহেতু 9টি ওয়ার্ড থাকে তাই 9 জন পুরুষ সদস্য। এবং যেহেতু তোমরা 3-এর নামটা তো জানোই, 3 ত্রিকা 9, প্রতি 3 ওয়ার্ড থেকে একজন করে মহিলা সদস্য, সেই হিসাবে 3 জন মহিলা সদস্য। এরা হচ্ছে সংরক্ষিত আসনে। এরা সর্বমোট দেখো এপাশ দিয়ে লেখা আছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। আর এরা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত অংশ। এর নিচের যে অংশটা আমরা পাবো, এটা হচ্ছে স্থানীয়, এটা হচ্ছে স্থানীয় সরকার, অর্থাৎ সরকার কর্তৃক নিয়োগকৃত। আর একটু আগে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। হ্যাঁ, এখন স্থানীয় সরকার দেখি সরকার কর্তৃক নিয়োগকৃত ইউনিয়ন পরিষদে কারা আছে? সচিব বা সেক্রেটারি আছে, অফিস সহকারী আছে এবং গ্রাম পুলিশ আছে। এই হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের মোট গঠনটা। আচ্ছা, এখন আমরা ইউনিয়ন পরিষদের কাজগুলো দেখি। এখানে অনেকগুলো পয়েন্টস দেওয়া আছে, তোমাদেরকে আমি শুধু বলবো যে পয়েন্টসগুলো দেওয়া আছে এই পয়েন্টসগুলোকে তোমরা পয়েন্টের শিরোনাম সহ লিখবে। অর্থাৎ এখানে শুধু পয়েন্টস দেওয়া আছে, তোমাদের কাজ হচ্ছে শিরোনাম সহ লিখ। দেখো, ইউনিয়ন পরিষদ গ্রামীণ জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ সমস্যা দূরীকরণ, গণসচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীলতা, নেতৃত্ব তৈরি লক্ষ্যে ইউনিয়ন পরিষদ অনেক কাজ করে। নিম্নে সেগুলো আলোচনা করা হলো। এখন আসি, প্রথমত ইউনিয়ন পরিষদ রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ করে, রক্ষণাবেক্ষণ, রাস্তার ধারে বৃক্ষরোপণ করে। এগুলো সব আমরা দিব ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কার্যাবলীর মধ্যে। দেখো, এগুলা সব আমরা দিব ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কার্যাবলীর মধ্যে। এই যে উন্নয়নমূলক কার্যাবলীর মধ্যে, আচ্ছা, এরপর কৃষি উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ উন্নত মানের বীজ, সার, কীটনাশক সরবরাহ, তারপর অধিক খাদ্য উৎপাদনে উৎসাহ প্রদান করা, এটা উন্নয়নমূলক কাজ। মৎস্য চাষ, পশুপালন, পশু সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এগুলো উন্নয়নমূলক কাজ। জনস্বাস্থ্য রক্ষার জন্য ইউনিয়ন পরিষদ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ব্যবস্থা করে। ময়লা আবর্জনা ফেলা, প্রাণী জবাই, গবাদি পশুর গোসল, ময়লা কাপড় চোপড় ধোয়া ইত্যাদি সংক্রান্ত কাজ করে। এগুলো আমাদের উন্নয়নমূলক কাজের মধ্যে হবে। এরপর হচ্ছে প্রাথমিক চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠা, এটা উন্নয়নমূলক কাজ। ইউনিয়ন পরিষদ জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গণসচেতনতা তৈরি করে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় উপকরণ অল্প খরচে যেন পাওয়া যায় তার ব্যবস্থা করে, এটা উন্নয়নমূলক কাজ। এরপর আসলে শিক্ষার বিস্তারে, নিরক্ষরতা দূরীকরণের জন্য ইউনিয়ন পরিষদ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বয়স্ক শিক্ষা কেন্দ্র এবং লাইব্রেরি স্থাপন করে, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের শিক্ষা সংক্রান্ত কাজ। এরপর আসো জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য কুটির শিল্প এবং সমবায় আন্দোলন পরিচালনা করে এবং এই ব্যাপারে জনগণকে উৎসাহ দেয়। এটা উন্নয়নমূলক কাজ। বরং আমি বলছি যে এখানে 2 নাম্বার যে পয়েন্টটা ছিল কৃষি উন্নয়নের যে ইউনিয়ন পরিষদ, এটা হচ্ছে কৃষি সংক্রান্ত কাজ। আবার একটু মার্ক করি, এটা হচ্ছে কৃষি সংক্রান্ত কাজ। 1 নাম্বার উন্নয়নমূলক কাজ, 2 নাম্বার উন্নয়নমূলক কাজ, 3 নাম্বার হচ্ছে জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ, 4 নাম্বার জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ হবে। 4-এর মধ্যে 5 অ্যাড করে দিবে।
6 হচ্ছে এটা উন্নয়নমূলক কাজ, 7 হচ্ছে শিক্ষা সংক্রান্ত কাজ। হ্যাঁ, এরপর আসি এপাশে। জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য এটা হচ্ছে উন্নয়নমূলক কাজ। ইউনিয়ন পরিষদ নিজ অফিসের ব্যয় নির্বাচন বিভিন্ন ধরনের কর ধার্য আদায় করে, এটা হচ্ছে রাজস্ব সংক্রান্ত কাজ। ইউনিয়ন পরিষদ কিছু সুনির্দিষ্ট রাজস্ব সংক্রান্ত কাজ হচ্ছে সেই অধিকার বলে ইউনিয়ন পরিষদ স্থানীয় কর ধার্য করতে পারে এবং আদায় করতে পারে এবং সরকারকে বিভিন্ন ধরনের রাজস্ব সংগ্রহে সাহায্যও করতে পারে। ইউনিয়ন পরিষদ জন্ম মৃত্যু বিবাহ রেজিস্টার এই সংক্রান্ত কাজ করে, এটা হচ্ছে জন্ম মৃত্যু বিবাহ সংক্রান্ত এই কাজটা হচ্ছে এটা উন্নয়নমূলক এটা উন্নয়নমূলক কাজ হবে না, এটা হচ্ছে সেবামূলক কাজ। এরপর ইউনিয়ন পরিষদ বন্যা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় ইউনিয়ন পরিষদ দুস্থদের সাহায্য এবং পুনর্বাসনের কাজ করে, এটা হচ্ছে সেবা সংক্রান্ত কাজ। এবং ইউনিয়ন পরিষদ গ্রামীণ জীবনের বিভিন্ন বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করে, সর্বোচ্চ 5 বছর 5,000 টাকা দাবির দেওয়ানি ছোটোখাটো ফৌজদারি মামলার বিচার ইউনিয়ন পরিষদ করে, এটা হবে তোমাদের বিচার সংক্রান্ত কাজ। এই যে বিচার সংক্রান্ত কাজ। তাহলে এই সবগুলোকে যদি তোমরা পয়েন্টস করে ফেলো তাহলে মোটামুটি এই পয়েন্টসগুলো তোমরা পাবা। এই পয়েন্টসগুলোর হেডলাইনগুলোর অভ্যন্তরে ওই কথাগুলো আলোচনা করে তোমরা নোট করে ফেলবা, তখন তোমাদের পয়েন্টগুলো আসবে উন্নয়নমূলক কাজ, রাজস্ব সংক্রান্ত কাজ, কৃষি সংক্রান্ত কাজ, বিচার সংক্রান্ত কাজ, শান্তি রক্ষা কাজ, সেবামূলক কাজ, সরকারের সাথে সংযোগ স্থাপন, জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ আর রেজিস্ট্রি সংক্রান্ত কাজ। এই যে আমরা এখানে পেয়েছিলাম 10 নম্বরে পেয়েছিলাম রেজিস্ট্রি সংক্রান্ত কাজ। তাহলে তোমাদের এই কয়টা পয়েন্টস হবে, এই পয়েন্টসগুলোর মধ্যে ওই যে ব্যাখ্যাগুলো ঢুকিয়ে দিয়ে তোমরা নোট করে ফেলবে, তাহলে তোমাদের সুন্দর হবে, সহজে পড়া হবে, মুখস্থ হবে, নাম্বারও তোমরা বেশি পাবে। তাহলে আমরা মোট 9টা পয়েন্ট পেলাম ইউনিয়ন পরিষদের। এই 9টা পয়েন্টের মধ্যে তোমরা এই ব্যাখ্যাগুলো ঢুকিয়ে সুন্দর করে নোট করে ফেলবে। এরপরে আসি আমরা ইউনিয়ন পরিষদের আয়ের উৎস। এগুলো তোমাদের অনুধাবনের জন্য আসতে পারে 2-এর জন্য, অথবা তোমাদের আসতে পারে প্রয়োগের মধ্যে, অর্থাৎ উদ্দীপকের মধ্যে বলবে যে ওই স্থানীয় প্রশাসন ব্যবস্থাটা কি, স্থানীয় সরকার ব্যবস্থাটা কি, তোমরা উদ্দীপক থেকে খুঁজে বের করার পরে হয়তো বা লেজ হিসেবে সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করে দেবে যে উক্ত সংস্থাটির আয়ের উৎসসমূহ আলোচনা করো, তখন যেন তোমরা পারো। এখানে ইউনিয়ন পরিষদের আয়ের উৎস বইয়ে সুন্দর করে দেয়া আছে যে বাড়িঘর দালান কোঠার উপর এরা কর ধার্য করে, এখান থেকে তাদের আয় হয়। জন্ম বিবাহ ভোজের উপর যে রেজিস্ট্রি করার ক্ষেত্রে যে ফিটা গ্রহণ করে, এই ফি থেকে তারা আয় করে। তারা সিনেমা থিয়েটার, যাত্রা, সার্কাস, মেলা ইত্যাদির উপর কর আরোপ করার মাধ্যমে কর পায়। তারপর যানবাহনের উপর কর রাখে। লাইসেন্স পারমিট ফি হিসাবে তারা কিছু টাকা রাখে। জনস্বার্থে বিশেষ কল্যাণকর কাজের জন্য ফি রাখে। হাটবাজার, জলমহল, ফেরিঘাট ইজারা, টোল সংগ্রহ করে থাকে। এছাড়া সরকার কর্তৃক প্রদত্ত বরাদ্দ, অনুদান, এগুলো হচ্ছে মূলত ইউনিয়ন পরিষদের আয়ের উৎস। আর এখানে তোমাদের দুটো কাজ দেওয়া হয়েছে, দলগত কাজ, শহর এবং গ্রাম ভিত্তিক স্থানীয় সরকারের একটি তালিকা তৈরি করো, আমরা অলরেডি আলোচনা করেছি। আর দ্বিতীয়ত ইউনিয়ন পরিষদের আয়ের উৎসের একটি তালিকা তৈরি করো। এটা তো তোমাদের জন্য ব্যাপারই হবে না, এখানে সুন্দর করে বই আয়ের উৎস সুন্দর করে তালিকার মতো করেই দিয়ে রাখছে, জাস্ট একটা চার্টের মধ্যে ঢুকিয়ে দিলেই হবে। তাহলে প্রথম যে কাজটি সেটা বলি, শহর এবং গ্রামভিত্তিক স্থানীয় সরকারের তালিকাটা দেখো। আমাদের যে স্থানীয় সরকার কাঠামো এটা এরকম হবে, শহর ভিত্তিক হচ্ছে সিটি কর্পোরেশন এবং পৌরসভা, আর গ্রাম ভিত্তিক হচ্ছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। আর ইউনিয়ন পরিষদের আয়ের উৎসের তালিকাটাও আমি দিয়ে দিয়েছি। ঘরবাড়ির মূল্য, জমির আয় বাবদ কর, জন্ম, বিবাহ, খেলাধুলা প্রভৃতির উপর ধার্যকৃত কর এবং আমদানি রপ্তানি বাবদ শুল্ক, সিনেমা থিয়েটার ইত্যাদির উপর ধার্যকৃত কর এবং লাইসেন্স ও পারমিটের উপর ধার্যকৃত কর। তো কাজগুলো আমি করে দিলাম তোমাদেরকে, কিন্তু তোমাদেরকে কিন্তু বাসায় পড়তে হবে। তোমরা যে পড়ছো আমি কিন্তু তার কিছুই জানতে পারছি না। তোমাদের কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি কমেন্টস বক্স ওপেন করে দিয়েছি যাতে তোমরা জানাতে পারো, এবং তোমরা পড়াশোনা করবে এবং যে কোনো প্রয়োজনে আমাকে যোগাযোগ করবে। আমি বিভিন্ন ক্লাসের শেষের দিকে আমার জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তো সেই মেইল পাঠানোর মাধ্যমে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।